This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে অত্যন্ত রুষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই প্রাক্তনকে সরাসরি নিশানা বর্তমান মুখ্যমন্ত্রী, সরাসরি নিশানা, ডিরেক্ট হিট। মমতা বলছেন প্রতিবাদী, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা প্রশ্ন তুলছেন, দাঙ্গাকারীরা আপনার কাছে নাকি প্রতিবাদী? প্রতিবাদের স্বরূপ কেমন ছিল তার ভিডিও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আর রবিবার বারুইপুরে সূর্যপুরের ছবিটা আপনাদেরও একবার মনে করিয়ে দিই। ছবি দেখাতে বলবো। নাবালিকার গণধর্ষণ খুনের খবর ছড়িয়ে পড়তেই ভাঙচুর শুরু হয়, গাড়ি ভাঙচুর করা হয়, রেল লাইন উপড়ে ফেলা হয় এবং খবর ছড়িয়ে পড়তেই স্রেফ সন্দেহের বশে পিটিয়ে মারা হয় ইন্দ্রজিৎ মণ্ডলকে। সন্দেহের বশে পিটিয়ে মারা হয়। বারুইপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ জানিয়েছে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ সে নির্দোষ। করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই শুরু হয়েছে ধরপাকড়। গণপিটুনি মামলায় এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপর হামলা নিয়েও মামলা হয়েছে, সরকারি সম্পত্তি নষ্টের বিষয় নিয়েও মামলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন 200 জনকে চিহ্নিত করা হয়েছে, আর আজ পর্যন্ত বললাম 30 জনের বেশি গ্রেপ্তার। আর এই গ্রেপ্তার নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুনুন। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। কাদের প্রতিবাদী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? চাচা ছোলা ভাষায় প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে ফেসবুক পোস্ট করে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি। দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী? সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই 3টি বদভ্যাস আপনার এখনো গেল না, এখনো পরিবর্তন এলো না আপনার মধ্যে। কথাটা খেয়াল করুন, বদভ্যাস আপনার এখনো গেল না। মুখ্যমন্ত্রী লিখেছেন আপনার বক্তব্যে আপনি যাদের প্রতিবাদী আখ্যা দিচ্ছেন তারা একজন নিষ্পাপ নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র নাম পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে। এই কথাটাও মন দিয়ে খেয়াল করুন, শুধুমাত্র নাম পরিচয় দেখে চিহ্নিত করে, শুধুমাত্র নাম পরিচয় দেখে চিহ্নিত করে গণপিটুনিতে মেরে ফেলেছে। এমন চিহ্নিত করে হত্যা কোথায় হয়েছিল? ঠিকই ধরেছেন, পেহেলগাঁওয়ে। মুখ্যমন্ত্রী লিখেছেন এই উচ্ছৃঙ্খল লোকেরা যারা পুলিশের গাড়ি জ্বালালো, যারা পুলিশকে মারলো, রেল লাইন উপড়ে ফেললো, বিশৃঙ্খলা করলো, আইন শৃঙ্খলা ভঙ্গ করলো, এলাকার শান্তি বিঘ্নিত করে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তারা আপনাদের ভাষায় প্রতিবাদী। আইনি উপায়ে এমন অপরাধীদের শেষ দেখে ছাড়বে এই নতুন সরকার, আরো একবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পোস্টের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং ওই দিনের প্রতিবাদের স্বরূপ সম্বলিত ভিডিও দিয়েছেন তিনি। এই দৃশ্য কি আদৌ প্রতিবাদ বলে আপনাদের মনে হচ্ছে? ফল কিন্তু বিপরীত হচ্ছে। মানুষ কিন্তু প্রতিবাদ করবে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল
সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল ভিডিও করবি মানে মুখ্যমন্ত্রী ফেসবুকে এই পোস্টই করেছেন, আর সেই পোস্টে প্রতিবাদও শুরু হয়ে গিয়েছে তৃণমূল এবং সিপিএম এর মুখে। বারুইপুরের ঘটনা সবাই নিন্দা করছে, হিন্দু মুসলিম নির্বিশেষে। কেউ চাইলেই সেখানে বিভাজন করলে, ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশও চেষ্টা করেছিল, মোদিবাবুদের খুব পছন্দ, তো মোদিবাবুর ছেলেরও পছন্দ হবে, এটাই স্বাভাবিক। তাই বলেই তো সেটা সত্য হবে না। মানুষের প্রতিবাদ তাকে সাম্প্রদায়িক, জেহাদি অথবা রাজনৈতিক কোনো রং লাগিয়ে দেখাটা আসলে প্রতিবাদকেই থামিয়ে দেওয়ার প্রচেষ্টা। মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে আগের সরকার যেমন বন্ধ করতে পারেনি, এই সরকার যদি ভাবে যে চোখ রাঙিয়ে সব বন্ধ করে দেব, মূর্খের স্বর্গে বাস করছে। গত পরশু মঙ্গলবার বারুইপুরে গিয়ে ইন্দ্রজিতের মা বাবার সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী, আর তারপর থেকেই ইন্দ্রজিতের বাড়িতে পুলিশি পাহারা বসেছে। ইন্দ্রজিতের হতভাগ্য মা আমাদের প্রতিনিধির কাছে একটা প্রশ্ন রেখেছিলেন, জানেন, এই যে বদনামগুলো ছড়ালো তার কি হবে? সত্যি এই প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? বাবা আমার ছেলে চলে গেছে, আর আমার কিচ্ছু চাই না, আমার কোলের ছেলে, এটা আমার কলচা যা আছে। বাবা গো, বাবা আমার যে বদনামগুলো ছড়ালে এগুলো কি হবে? এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেও আমরা বিরোধীদের কাছে গেছিলাম। তদন্ত চলাকালীন ইন্দ্রজিৎকে সার্টিফিকেট দেওয়া ঠিক হচ্ছে না, অভিমত বিরোধীদের। তাৎপর্যপূর্ণভাবে একই অবস্থান সিপিএম এবং তৃণমূলেরও। ওনার হয়তো খেয়াল নেই, যখন তদন্ত চলে তখন ওনার যদি কিছু স্পেকুলেশনও থাকে সেটা না বলাই ভালো। তদন্ত চলাকালীন আমি যে পদাধিকারী হই না কেন, আমি ওই তদন্তর অধীন, সাবজুডিস ম্যাটার, তাতে ওনার দোষী ছিল না, ও নির্দোষ ছিল, এমন কথা বলা ঠিক না। তিনি দোষী এই কথাটা বলার অধিকার যেমন আমাদের কারণ নেই, কোর্ট বিচার করে বলবে। নির্দোষ এই কথাটাও বলার অধিকার কারণ নেই, মুখ্যমন্ত্রীও নেই। মুখ্যমন্ত্রী নির্দোষ অথবা দোষী দাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে আইনের ওপরে হস্তক্ষেপ করার ব্যবস্থা করছেন, যেটা বেঠিক এবং বেআইনি। জোর রাজনৈতিক চর্চা চলছে এনকাউন্টার নিয়েও। গণধর্ষণ খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে কেন এনকাউন্টারে মারা হলো প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রভাস সেই অভিযুক্ত যাকে সিসিটিভি ফুটেজে নাবালিকার সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। প্রভাস সেই অভিযুক্ত যে বারবার বয়ান বদলেছে। প্রভাস সেই অভিযুক্ত যে গ্রামবাসীদের কাছে মার খেয়ে পুকুর চিনিয়ে দিয়েছে, সেই পুকুর যেখানে ওই নাবালিকাকে ডুবানো হয়েছিল। অপরাধী না হলে তো পুকুর চেনার কথাই নয়। প্রভাস সেই অভিযুক্ত যার মোবাইল টাওয়ার লোকেশন মিলেছে ওই পুকুরের এলাকাতেই, খুনের সন্ধে এবং রাতে। এরপরও প্রভাসকে অভিযুক্ত মানতে নারাজ বিরোধীদের একটা বড় অংশ। বারুইপুর পুলিশের দাবি, পুনর্নির্মাণের সময় প্রভাস পালাতে যায়, শুধু তাই নয়, পুলিশের রিভলভার কেড়ে পুলিশের ওপর গুলিও চালায়। এরপর আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় প্রভাসের। আজ কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাও বলে দিয়েছে, পুলিশকে আঘাত করলে আত্মরক্ষার্থে গুলি চালাবেই পুলিশ। দেখুন ওইখানে ঘটনা কি পরিপ্রেক্ষিতে হয়েছে ওটা ডিটেলস আমার কাছে নেই, আপনারা জানেন, মিডিয়াতে কভারেজ নিয়েছেন। তো এরকম যদি পুলিশের উপরে কেউ আঘাত করে বা আঘাত করার চেষ্টা করে, তো পুলিশ যেটা কাজ করে আত্মরক্ষার্থে ওটা তো পুলিশ করবেই, তা যে কোনো জায়গা হতে পারে। এখানে তো কোনো বাউন্ডারি বলে কলকাতা বা এরকম নেই। উইদিন লিগাল লিমিটস ইফ পুলিশ ইজ অ্যাটাকড, পুলিশ হ্যাজ গট অল রাইট অফ সেলফ ডিফেন্স।
যা নিয়ম রয়েছে তাতে এনকাউন্টারের তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দিয়েছে সরকার। এমনকি বিচার বিভাগীয় তদন্তও চলবে। যে রিভলভারের গুলিতে প্রভাসের মৃত্যু হয়েছে সেই রিভলভার ইতিমধ্যেই বারুইপুরের এসপি অফিসে জমা পড়েছে। কেন এনকাউন্টার, মানে কোন পরিস্থিতিতে এনকাউন্টার হয়েছে, অফিসারদের বিবরণের ভিডিওগ্রাফিও হয়েছে। নবান্নের পাশাপাশি মানবাধিকার কমিশনেও সেই রিপোর্ট পাঠানো হবে। অর্থাৎ প্রতিটি নিয়ম মানা হচ্ছে। এরপরও বিরোধীদের সন্দেহ যাচ্ছে না। পরিস্থিতিতে গুলি চলেছে কি চলে সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। তবে একটা বার্তা গেছে, পশ্চিমবঙ্গে অপরাধীদের কোনো স্থান নেই, অপরাধীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। এটা আগের সরকার ভুলে গিয়েছে। অপরাধ বেড়ে যাচ্ছে দুনিয়াতে, যাতায়াতই বন্ধ হবে না, কিন্তু সরকার যদি সচেষ্ট হয় অনেক কিছু হতে পারে। সেটা বিহার ইউপিতে আমরা দেখিয়েছিলাম। আজ পশ্চিমবাংলায় সেই পিরিয়ডটা শুরু হয়েছে। আজকে বাংলায় এই প্রথম এনকাউন্টার আমরা দেখলাম এবং বিজেপি আমার আশ্চর্য লাগছে, তারা বলছে এটা দৈব বিচার। আর কি কি দেখাতে হবে ওনাদেরকে, কি কি দেখতে চান? আমরা গান শুনতাম ছোটবেলা, একবার দেখাবো নাকি? সেই গানটা কি শুনতে চাইছেন ওনারা? সব কিছুর একটা শেষ থাকা, নক্কারজনক করছেন, ন্যাকামের শেষ থাকা উচিত। না, দিলীপবাবু যে কথাগুলো বলছেন এগুলো ঠিক হচ্ছে না। কখনো বলছেন এই ডিম থেরাপি হোক, কখনো ওই হচ্ছে যে ডিমের বদলে পাথর মারতে বলবো, এগুলো ঠিক না। যখন দার্জিলিংয়ে ওনার পশ্চাৎ দেশে কি যেন কে মেরেছিল, সেটাও কিন্তু দেখতে ভালো লাগেনি। তবে জানেন তো, মঙ্গলবার রাতের এনকাউন্টার অভিযুক্তদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। প্রভাস ছাড়াও আনন্দ সর্দার, দিবাকর সর্দার, কবির মোল্লা নামে 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 3 জনই এখন পুলিশ হেফাজতে রয়েছে। আর 3 জনের পরিবারের দাবি সবাইকে এই প্রভাসই ফাঁসিয়েছে। সব ফুটেজগুলো চেক করুন, দেখুন, প্রমাণপত্র নিয়ে তারপরে কথাগুলো তুলুন, তারপরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আমাদেরও তো একটা বাড়ির মানুষ সেখানে পড়ে আছে, তাকেও কিছু করার নাম করে বাইরে নিয়ে গিয়ে কিসের জন্য করতে পারে না তারা? একটা ভয় তো মানুষের স্বাভাবিক লাগতেই পারে। এনকাউন্টার হয়ে গেলে ভয় পাবো তো, আমাদের ছেলে দোষী নয়, সেই হিসাবে যদি দোষী হয় শাস্তি পাবে। আমার কোনো ভয় নেই, আমার ছেলে নির্দোষ, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। আমার ছেলে তো নির্দোষ, আমার কিসের ভয়? আমি এইটুকাই আমি জানি, আমার ছেলে নির্দোষ। আবারও সেই মেদিনীপুর মেডিকেল কলেজ, সেই 1 বছর আগে স্যালাইন বিতর্কে 2 জনের মৃত্যু হয়েছিল, 2 প্রসূতির মৃত্যু হয়েছিল। মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের জেরে আবারও হৃদরোগে আক্রান্ত রোগিনীর পরিস্থিতি সংকটজনক। দেখুন, এই ঘটনা আগের বছর হলো, সেম ঘটনা এই বছর হলো, এটা তো একটু দেখা উচিত। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? ফের মেদিনীপুরে মেডিকেলের স্যালাইনে গোলমাল। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে অসুস্থ হয়ে পড়েন রোগিনী। তদন্তে সরেজমিনের স্বাস্থ্য দপ্তরের টিম। গলত কোথায় খতিয়ে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। 1.5 বছর পর আবার একই রোগ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। গত বছর জানুয়ারি মাসে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে 2 জনের মৃত্যু হয়। সেই ধাক্কা কাটতে না কাটতেই একই হাসপাতালে একই ধরনের গাফিলতির অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্যই গাফিলতি আছে, কারণ এই ঘটনা আগের বছর হলো, সেম ঘটনা এই বছর হলো, এটা তো একটু দেখা উচিত। গাফিলতি আছে, না হলে কেন এরকম হবে? ওই এক্সপায়ার ডেট স্যালাইন দিবে কেন? হ্যাঁ, আসবেই কেন? আর নার্স দেখে কেন দিবেনি? 5 জুলাই হাসপাতালে ভর্তি হন মেদিনীপুরের বাসিন্দা মানসী দে। তাকে 3টে স্যালাইন দেওয়া হয়। পরিবারের দাবি, 3য় স্যালাইনটি মেয়াদ উত্তীর্ণ। 3য় স্যালাইন দেওয়ার পর অবস্থার অবনতি হতে থাকে বৃদ্ধার। হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। 2026 মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ, মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে, দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে পেশেন্ট স্টেবল আছে। ঘটনা জানাজানি হতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় স্বাস্থ্য ভবন। 2 সদস্যের দল পৌঁছে যায় হাসপাতাল। রোগীর পরিবার ও মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে তারা কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়ে নিয়মিত অভিযান চালানো হবে। দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে।